ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। আমরা আজকে আলোচনা করব দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে। আমাদের আজকের বিষয় বিরূপ আবহাওয়া কেন। তানভীর, যেটা বলছিলাম যে বৈশাখ মাস শুরু হতে না হতেই তাপদাহের একটা তাপদাহ চলছে, তীব্র গরম। এমন গরম কি এর আগে আমরা কখনো দেখেছি? মানে আমাদের তাপমাত্রা যে রেকর্ড কি, সেটা কি বলছে? আপনি শুরুতে একটা সুন্দর কথা বলছেন যে বৈশাখ শুরুতেই, তো সেইভাবে যদি আমরা আলোচনাটা শুরু করি তাহলে আমরা একটু ফিরে যাই যে প্রায় ১১২০০ বছর আগের কথা, যখন খনার বচন বলে একটা বচন আমাদের এখানে প্রচলিত ছিল। দেখেন সেখানে কিন্তু খনা বলছিল যে ৫ রবি মাসে পায় জরা কিংবা খরায় যায়। অর্থাৎ আমাদের এই বৈশাখটা শুরু হয়েছে কিন্তু রবিবার থেকে। এই বৈশাখ মাসে কিন্তু ৫টা রবিবার থাকবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। খনার বচনটাকে, খনা কিন্তু একজন জ্যোতির্বিদ ছিলেন, কৃষি তত্ত্ববিদ ছিলেন, এবং তার যে বচনগুলো হয়তো এটাকে অনেকে গ্রামে নানাভাবে কথায় আলোচনায় একটু উঠে আসে, কিন্তু এই বচনগুলোকে কিন্তু শুধুমাত্র একটা বচনের মধ্যে সীমাবদ্ধ রাখাটা খুব কঠিন, কারণ এখন পর্যন্ত তার বচনগুলো ভুল হয়েছে এটা কিন্তু খুব একটা দেখা যায় না, বিশেষ করে এই যে আবহাওয়া, কৃষি, এই সব ক্ষেত্রগুলোতে নিয়ে। সেটা তো প্রায় ১২০০ বছর আগের কথা। খনার জন্ম বৃত্তান্ত এইভাবে, এটা ১২০০ থেকে ১৪০০ বছর নানাভাবে নানা আলোচনা আসে, অনেক পুরানো ব্যাপার। কিন্তু আপনি এখন আধুনিক বিজ্ঞান যেখানে আসছে সেখানে যদি এইভাবে দেখেন যে তাহলে আবহাওয়ার আসলে কি হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ নিঃসন্দেহে কিন্তু পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে গরম ঠান্ডা দুটোই কোনো না কোনোভাবে বাড়ছে। বিশেষ করে তাপমাত্রা তো বাড়ছে। হ্যাঁ, একদিকে হচ্ছে আপনার বরফ গলতেছে, অন্যদিকে সমুদ্রপৃষ্ঠ উঁচু হচ্ছে। এর দুটোই কিন্তু আসলে তাপমাত্রা বাড়ার জন্য একটা বড় কারণ। তো স্বাভাবিকভাবে সেই বিশ্বে বাংলাদেশও একটা দেশ, সেখানেও এই তাপমাত্রা বাড়ছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যে প্রশ্নটা করছিলেন পরে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি এটাই আসলে সর্বোচ্চ তাপমাত্রা কিনা, মানে এই সময়টার মধ্যে বা এখন যে সময়টা যাচ্ছে। আবহাওয়া জলবায়ুর যে রেকর্ডটা রাখা হয় সেটা ওয়ার্ল্ডে ১৮৫০ সাল থেকে রাখা শুরু হয়েছে। বাংলাদেশে এটা আরও অনেক পরে গিয়ে এটা প্রায় আমাদের এখানে প্রায় ৭০ বছর ধরে এই রেকর্ডটা পরিমাপ করা হয়। সেই হিসেবে যদি আমরা দেখি তাহলে বলতে হবে যে না, এই তাপমাত্রাই আসলে সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে না। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি। এটাই কিন্তু আমাদের এখনকার সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা, যেটি আমাদের এবছরের যে তাপমাত্রা সেটা হচ্ছে ৪২.৬ ডিগ্রি। তার মানে প্রায় ২.৫ ডিগ্রি তাপমাত্রা এখনো আমরা আগের তুলনায় কম আছি। প্লাস ঢাকার তাপমাত্রার কথা যদি আমরা বলি, যে ঢাকা ৪০ ডিগ্রি তাপমাত্রা ছেড়েছে, কিন্তু ঢাকায়ও কিন্তু ১৯৬০ সালের ৩০ এপ্রিলে তখন তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঢাকাতে উঠেছিল। এটা হচ্ছে মানে আপনার রেকর্ডের হিসেব দেখলে তাই। আবার যদি গড় হিসাব দেখি, যে গড়ের যদি হিসাব দেখি, তাহলে কিন্তু বলা যায় যে আগে যে এই যে এপ্রিল মে মাসে যে গড় তাপমাত্রাটা ছিল যে ৩৩ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রির মধ্যে একটা অবস্থান করতো, সেটা কিন্তু একটু বাড়ছে। অর্থাৎ গড়টা দেখা যাচ্ছে এখন ৩৭ ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। ফলে তাপমাত্রা যে বেড়ে গেছে এতে আসলে কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয় যে আমরা দেখি যে এইরকম তাপমাত্রা কিন্তু বিশ্বের অনেক দেশেই থাকে, ৪২-৪৫, কিন্তু সেখানে মানুষ যেমন গরমটাকে অনুভব করেন, আমরা এখানে অস্বস্তিটা মনে হয় একটু বেশি অনুভব করি। এটার কারণটা আসলে কি? আমরা হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার অন্তর্ভুক্ত দেশ, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াকে বলা হয় এই অংশটা। তো এইখানে যেটা হয় যে বাতাসে আর্দ্রতা, আপনি জানেন যে দেখবেন যে আমরা যখন বাইরে যাই প্রচণ্ড ঘেমে যাই, এবং সেই ঘাম কিন্তু শুকাতে সময় লাগে, অনেকটা সময় লাগে। কিন্তু আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখেন, তাদের তাপমাত্রা অনেক সময় হয়তো আমাদের থেকে বেশি বা ৪০ ডিগ্রি প্লাস তাপমাত্রা থাকে, কিন্তু তারা দেখা যাচ্ছে যে ঘামাচ্ছে যেটা, সেটা আবার দ্রুত শোষণ হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে তাদের। তো আমাদের এই যে প্রচুর ঘাম হয়ে যাওয়া এবং সেটা না শুকানো এবং প্রচুর ঘাম বেরিয়ে যাওয়া, যেটা হয় যে এই তাপমাত্রায় অস্বস্তি তৈরি করে তাকে, এবং দ্বিতীয় হচ্ছে যে নানা ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হন, কারণ এই তাপমাত্রাটা সে গ্রহণ করতে পারে না। আমাদের এখানে একটা জিনিস বলা হয় যে এই গ্রীষ্মমণ্ডলের তাপমাত্রা যদি সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির মধ্যে থাকে, নিচে যেটাই থাকুক সর্বোচ্চ ৩৯ ডিগ্রি, এবং এইটা হচ্ছে আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা, এটা যদি ৫০% থাকে তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য। এই আবহাওয়াতে সেটাই গ্রহণযোগ্য, এই আবহাওয়ার যে মানুষ তাদের কাছে সেটা গ্রহণযোগ্য। কিন্তু আমাদের যেটা হয়ে গেছে যে এখন যে তাপমাত্রাটা হচ্ছে যে ৪০ ডিগ্রি ৪২ ডিগ্রি পর্যন্ত আমরা দেখছি, কিন্তু সাথে সাথে আর্দ্রতা দেখেন, আমাদের আর্দ্রতা দিনের বেলার আর্দ্রতা গতকালকেই গেছে প্রায় ৯০% পর্যন্ত। অর্থাৎ ৮০ থেকে বাতাসে যে আর্দ্রতা ৮০ থেকে ৯০% পর্যন্ত, এটা যদি রাতে এটা কমে আসছে, কিন্তু এই যে দিনের বেলা মানুষ যখন একটু খোলা জায়গায় থাকে, ফাঁকা জায়গাতে থাকে, তখন কিন্তু তাকে এই পরিমাণ আর্দ্রতা নিয়ে যেতে হয়। ফলে প্রচণ্ড অস্বস্তি এবং গরমের যে যে তীব্রতা তার থেকেও সে বেশি
অনেক বেশি কষ্ট অনুভব করে বেশি, যেটা আমরা অনেক বলি না ফিল লাইকস, যে গরমের অনুভূতিটা যে তাপমাত্রা তার থেকে অনেক বেশি আমাদের কাছে এটা মনে হয়। এবং এর পেছনে সবচেয়ে বড় ক্ষতি হয় হচ্ছে স্বাস্থ্যগত কারণ, যেটা আপনি দেখছেন যে অনেকেই কিন্তু প্রচুর হাসপাতালে দৌড়াদৌড়ি হচ্ছে এবং হাসপাতালগুলো কিন্তু ভরে যাচ্ছে অনেকটাই এই গরমের কারণে। এটি হচ্ছে এখানকার আসলে এই তাপমাত্রায় এত খারাপ লাগার মূল কারণ হচ্ছে এই জায়গাটা। আরেকটি বিষয় যে এবার আসলে ওয়ার্ল্ড মানে বিশ্বের যে তাপমাত্রার যেটা প্রেডিকশন বা পূর্বাভাস সেটা আসলে কি বলছে? আপনি জানেন যে 2023 সালকে বলা হয় বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। তবে এখন যারা আবহাওয়াবিদরা আছেন, যারা এই আবহাওয়া নিয়ে কাজ করছেন বিশ্বের, বিশেষ করে আমেরিকান প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে নাসা, NOAC বলে আমেরিকার আর একটা যে জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন NOAA, এবং নাসা, দুটোই যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠান যারা এগুলো নিয়ে গবেষণা করেন। তারা কিন্তু বলছেন যে 2024 সালও কিন্তু উষ্ণতম হয় ছাড়িয়ে যেতে পারে, এমন হতে পারে, অথবা কাছাকাছি যে বিশ্বের যে 10-12টা উষ্ণতম বছরকে বলা হয়েছে তার মধ্যে 2024ও থাকবে। তো সেটার আলামত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে তাপমাত্রা, অর্থাৎ সেই তাপমাত্রাটা আমাদের দিক থেকে যদি বলি তাহলে তো বলাই যায় যে গত বছরের তুলনায় কিন্তু আমাদের অবস্থান প্রায় সেম, এবং বলা যাচ্ছে যে হয়তো বেশি হয়ে যেতে পারে। ফলে আসলে স্বাভাবিকভাবেই এবার ধরে নেওয়া যায় যে 2024ও অনেক কষ্ট দিবে আমাদেরকে। আরেকটা বিষয় যে আমরা দেখছি যে প্রকৃতির এক ধরনের পরিবর্তন কিন্তু আসছে, বরফ গলে যাচ্ছে, এবং আমরা দেখলাম যে জলবায়ু পরিবর্তনের একটা উদাহরণ যদি বলি, সেটা দুবাইয়ে একটা বন্যা হয়েছে এবং তো স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম বন্যা। এগুলো যে হচ্ছে এটার পেছনের আসলে কারণটা কি? এটা কি আমাদের মানুষের ঘনবসতি, নাকি আমরা গাছপালা কেটে ফেলছি, খাল ভরাট করে ফেলছি, এটার কি কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? এটা আসলে একটা জিনিস হচ্ছে যেটাই আপনি বললেন যে প্রচুর মানুষ পৃথিবীতে, তাই না? প্রায় 800 কোটি মানুষ এখন। স্বাভাবিকভাবে তারা প্রচুর গাছপালা কাটছে, খাল বিল নদী নালা জলাশয় এগুলো ভরাট হচ্ছে, প্রকৃতিতে কিন্তু ভারসাম্য নষ্ট হচ্ছে, প্লাস কার্বন নিঃসরণ অনেক বেড়ে যাচ্ছে। গ্রিন হাউস এফেক্ট যদি আমরা বলি, সেই গ্রিন হাউস এফেক্টও পরিমাণও বাড়ছে। ফলে আমরা নিজস্ব ব্যক্তি, আমরা যারা মানুষ তারা যেমন একটা জিনিস সৃষ্টি করছি, প্লাস প্রকৃতির আপনি যদি জলবায়ু বা আবহাওয়ার কথা আমরা বলি, সেটা তো জলবায়ু তো পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে বছরের পর বছর, এটা হচ্ছে। এমনও তো একটা সময় ছিল তখন পৃথিবীতে প্রচুর গাছপালা ছিল, তো বা মানুষের সংখ্যা তখন খুবই কম ছিল, তখনও তো এরকম বড় বড় দুর্যোগের ঘটনা তো ঘটছে। যেটা মরুতে আমরা দেখলাম যে এক ভয়ঙ্কর একটা ঘটনা, যেটা আমরা দেখলাম যে এরকম বন্যা, এত বৃষ্টি তাদের ইতিহাসে নাই, তাদের ইতিহাসে কখনো নাই। সেটা কিন্তু ঘটে গেছে, এবং আমরা নিজেরাই দেখে অবাক হচ্ছি যে কিভাবে ঘটছে। এবং তাতে কিন্তু বোঝা যায় যে এদের কোনো প্রস্তুতিই ছিল না যে বৃষ্টি হতে পারে, মানে হচ্ছে না। সেই যে হঠাৎ করে এরকম একটা বৃষ্টি হবে, সেটা সেমভাবে বাংলাদেশের কথাও যদি আপনি দেখেন যে কেন আমাদের এত গরম, আমরা বিশ্বের মধ্যে, হ্যাঁ গরম তো পড়বেই। আমরা যদি বলি যে 1972 সালে তো গাছপালা ছিল, এই ছিল, অনেক কিছু ছিল, তাহলে তখন কেন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশে? তাহলে এখনও তো অত হচ্ছে না, তা কেন? কারণটা কি? তার কারণ হচ্ছে যত নগরায়ন হচ্ছে, বেশি হচ্ছে, তত কিন্তু আমাদের জলাশয় কমে যাচ্ছে, গাছপালাটা কমে যাচ্ছে। সূর্যের যে তাপটা, এই তাপের কারণেই তো তাপমাত্রা। তো সেটা হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কি পারবেন না, সেটা ভিন্ন একটা বিরাট পার্সপেক্টিভের ব্যাপার, অর্থাৎ বিশ্বব্যাপী একটা ব্যাপার। কিন্তু আজকে যদি আপনার এখানে গাছ থাকতো পর্যাপ্ত, তাহলে কিন্তু আপনার গরমটা কম অনুভূতি হতো। কারণ আপনি জানেন যে গাছ থাকলে গাছের নিচে মাটি থাকে, মাটি কিন্তু আর্দ্র, মানে প্রচণ্ড তাপমাত্রা যেটা, এটা শুষে নেয়। প্লাস গাছের পাতা, সেখানে পানি থাকে, সবুজ পাতা তাপমাত্রা শুষে নেয়। ফলে কি হতো? মানুষ স্বস্তি পেত। পাশাপাশি এখন প্রচুর বিল্ডিং আপনি দেখবেন গ্লাস দিয়ে তৈরি করা হয়, এটা কিন্তু মানে খুবই ক্ষতিকর একটা ব্যাপার, যেটা আমাদের বাংলাদেশে এখন প্রায় সব আধুনিক বিল্ডিংটাই এটা হচ্ছে। অনেকে কিন্তু এটা বলেন যে এই ধরনের আর্কিটেকচারাল মানে স্থাপনা আসলে না হওয়াই ভালো ছিল, যে একটু খোলামেলা, খোলা বাতাস। কিন্তু পাশাপাশি এসি এবং ওই যে ইচ্ছামতো গাছ কাটা, এই কথাগুলো তো বলা হচ্ছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি EPA, হ্যাঁ, আমেরিকার একটি প্রতিষ্ঠান, তারা কিন্তু ছাদ বাগান করার কথা তারা বলছে, ঘরের ভেতর গাছ লাগানোর কথা বলতেছে। এর সবগুলো হলে কিন্তু যত আসবে সূর্যের তাপ, সেটা হয়তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা হয়তো একটা বৈশ্বিক ব্যাপার, কিন্তু আপনি নিজেকে কিছুটা হলে প্রোটেক্ট করতে পারবেন। এবং তারা পরীক্ষা করে দেখছে যে ঘরে যদি বেশ কিছু ধরনের গাছ রাখা যায় বা ছাদে যদি হয়, তাহলে কিন্তু যে তাপমাত্রাটা, সেটা আপনার কাছে আসা পর্যন্ত 1 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমে যায়। অর্থাৎ 40 ডিগ্রির যে অনুভূতি আপনি এখন পাচ্ছেন, সেটা কিন্তু আপনি 35 ডিগ্রিতে আপনার কাছে চলে আসবে। তার মানে গাছ, পানি, মাটি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো না থাকার কারণে, সব আপনি কনক্রিটের দিকে চলে যাওয়ার কারণে যে প্রবলেমটা হয়ে গেছে, যে গরমটা ভয়ঙ্কর হচ্ছে। এবং এই যে 40 ডিগ্রি তাপমাত্রা এবং অতিরিক্ত আর্দ্রতা, এটা কিন্তু যদি চলতে থাকে এরকম, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হবে। নিঃসন্দেহে আমরা দেখেছি এরই মধ্যে গতকালকে হিট স্ট্রোকে বাংলাদেশে তিনজন মারা গিয়েছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।